সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে ধর্মীয় আচার সহ নানা আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে সকাল থেকে দুপুর পর্যন্ত নবমী পূজার আনুষ্ঠানিকতা চলে। মহানবমীতে দেবী দুর্গাকে মহাশক্তির প্রতীকী রূপে পূজা করা হয়। এই সময় পুষ্পাঞ্জলি, ধনুচি নাচ ও ভোগ নিবেদনে খিচুড়ি, লুচি, পায়েস, মিষ্টি, ফলমূল সহ নানা রকম আয়োজন থাকে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকঢোল বাজনার মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করেন ভক্তরা মনে করেন মহানবমী আধ্যাত্মিকভাবে শক্তির পূর্ণতা, সামাজিকভাবে মিলন মেলা আর সাংস্কৃতিকভাবে এক বড় উৎসব। দর্শক, যশোরে বিভিন্ন মণ্ডপে চলছে মহানবমী পূজা। সেখানকার খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. ফরহাদ। এস.এম. ফরহাদ, কোন মণ্ডপে আছেন এই মুহূর্তে আপনি, এবং মহানবমীর কি আয়োজন চলছে সকাল থেকে জানাবেন আমাদের। ধন্যবাদ আফরোজা। আমি এই মুহূর্তে আছি যশোর শহরের বেসপ্রা শ্রীধর পূজা মণ্ডপে। এখানে প্রতি বছরই অস্থায়ীভাবে পুজো মণ্ডপ তৈরি করা হয়। তো আজকে আপনি জানেন যে আজ মহানবমী। তো নবমীর যে আনুষ্ঠানিকতা সেটা সকাল 7:30টার সময় শুরু হবে। যে নবমী যে লগ্ন, তারই প্রস্তুতি চলছে এখানে। আপনি জানেন যে যশোর জেলায় এবার 708টি পূজা মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে, এবং এখনো পর্যন্ত যশোরের উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে যেমন আমরা দেখেছিলাম যে অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে, সেখানে যশোর রামকৃষ্ণ আশ্রমে, সেখানে কিন্তু জেলার সমস্ত মানুষ এসেছিলেন। আজ নবমীতেও কিন্তু এই পূজার প্রস্তুতি চলছে। এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই যে জানেন যে সকাল 7:30টার সময় বিশেষ আরতি এবং দেবীর উদ্দেশ্যে নানা রকমের ভোগ নিবেদন করা হবে। সেই ভোগের প্রস্তুতিটাই কিন্তু এখন চলছে, তৈরির কাজ চলছে। এরপরে কিন্তু ভক্তরা তখন আসবেন, এখানে এসে শঙ্খা, উলুধ্বনি, ঢাকঢোল বাজিয়ে আসলে পূজা মণ্ডপটা মতরা করে তুলবেন। আপনি জানেন যে আজকে কিন্তু পূজা মণ্ডপে বিসর্জনের যে একটা সুর, সেটাও কিন্তু আজকে এখানে বাজছে। কারণ আপনি জানেন আজকে আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু শারদীয় উৎসবের শেষ হবে। আমরা একটু কথা বলবো এখানে পূজাতে যারা দায়িত্বে আছেন। আজকে আপনাদের আনুষ্ঠানিকতাটা কি কি? কল্যাণাচার্য, আজ মহানবমী, সপ্তমী, অষ্টমীর মতো আজও পূজা। আজকে বাড়তি কাজ যেটা, সেটা হচ্ছে হোম পূজা। তারপরে আরাত্রিক আছে, পুষ্পাঞ্জলি আছে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আজকে যে আনুষ্ঠানিকতা সকাল থেকে। তো আপনি জানেন যে এই যে পূজা মণ্ডপকে কেন্দ্র করে যশোরে কিন্তু প্রায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিলে আফরোজ। এস.এম. ফরহাদ, অনেক ধন্যবাদ। পূজার আরো খবর নিশ্চয়ই জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, যশোরে বিভিন্ন মণ্ডপে চলছে মহানবমী পূজা। সেখানকার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. ফরহাদ। শান্তিপূর্ণভাবে পূজা হচ্ছে গোপালগঞ্জে। দেবী দুর্গার কাছে দেশের মানুষের জন্য মঙ্গল কামনা ও পূজা অর্চনা করছেন তারা। পূজার প্রথম দিন থেকে আনন্দে মেতে উঠছেন গোপালগঞ্জের হিন্দু সম্প্রদায়। পূজার নিরাপত্তায় মাঠে আছে যৌথ বাহিনী। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। মণ্ডপে মণ্ডপে পূজা আর দেশের মানুষের শান্তি ফিরিয়ে দিতে গোপালগঞ্জে মা দুর্গার কাছে প্রার্থনার মধ্য দিয়ে চলছে দুর্গোৎসব। সবার প্রার্থনা বাংলাদেশ একটি শান্তিপূর্ণ সম্প্রীতির দেশ হোক। প্রতিদিন শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা ও মণ্ডপে মণ্ডপে চলছে নাচ গান। প্রতি বছরের মতো এবছরেও আনন্দে সামিল হচ্ছে সব বয়সী মানুষ। নমস্কার সবাইকে, সবাইকে শারদীয় শুভেচ্ছা। বছর ঘুরে আমাদের এই কয়েকটা দিনে আমরা অনেক আনন্দে কাটাই। আমরা প্রতি বছর কেন্দ্রীয় কালীবাড়িতে আসি এবং আমাদের দিনটাকে অনেক সুন্দরভাবে উদযাপন করি। এবছরও এসেছি আমরা সবাই একসঙ্গে, আর আমরা খুব এক্সাইটেড। এই তো আজকে সনাতন ধর্মের সপ্তমী, তো আমরা এখানে এসেছি, ফটোশুট করছি, দেখছি, ভালোই লাগছে সবকিছু মিলিয়ে। গজে আগমন হলে সেটা হচ্ছে পৃথিবীর জন্য অনেক শুভ। তাহলে পৃথিবীতে শস্য শ্যামলা সবকিছু ভরে ওঠে। আর পঞ্জিকা অনুযায়ী দেবী দুর্গার গমন হচ্ছে পালকিতে। তো আমরা সবসময় চাই মা যেন সবার মঙ্গল কামনা করুক, সবার ভালো রাখুক।
আয়োজকরা বলছেন, আনন্দ উল্লাসে কোনো প্রতিবন্ধকতা না থাকায় খুশি তারা। দেবীর কাছে বসবাসের জন্য একটি শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ চাইছেন তারা। ভক্তবৃন্দদের মনে অনেকটা ধোঁয়াশা ছিল, কিন্তু প্রশাসন বিভিন্নভাবে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে, যে কারণে আমরা পর্যন্ত সুন্দরভাবে পূজা অর্চনা করছি এবং আমাদের মা বোন পূজার্থী যারা আছে সবাই সুন্দরভাবে পূজায় আসছে এবং আনন্দ উৎসব নিয়ে মেতে আছে। আর বাংলাদেশের মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় মহাসচিব জানান, অসাম্প্রদায়িক চেতনায় বাঁচাই হওয়া দরকার সবার লক্ষ্য। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। এই চেতনা লালন করে বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করছে বছরের পর বছর। মা তার কৃপা দিয়ে আমাদেরকে যারা ধন্য করেন, আমরা ধন্য হয়ে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, সার্বক্ষণিক দেশভক্তিকে অন্তরে লালন করতে পারি, সার্বক্ষণিক দেশের কল্যাণ করার জন্য নিজেকে উৎসর্গ করতে পারি। আজকে এই মহাষ্টমীর শুভ লগ্নে এই হোক মায়ের কাছে আমাদের নিবেদন। এবার পূজায় গোপালগঞ্জে 1275টি মন্দিরে আয়োজন করা হয়েছে দুর্গোৎসব। আজিজুর রহমান রনি, 71, গোপালগঞ্জ। দর্শক, পটুয়াখালীর বিভিন্ন মণ্ডপে নানা আয়োজনে চলছে মহানবমী পূজা। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। আর রিপন, আপনি যে মণ্ডপে আছেন সেখানকার পূজার আয়োজন সম্পর্কে জানাবেন এবং সেই সাথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানিয়ে দেবেন। আপনি যেমনটা বলছিলেন, পটুয়াখালী জেলায় সাড়ম্বর পরিবেশে ব্যাপক আমেজে এখানে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে। তো গতকাল গিয়েছে মহাষ্টমী, আজকের নবমী পূজা। তো সকাল 10টার পরে এখানে পূজার আনুষঙ্গিকতা এবং অর্চনার কার্যক্রম শুরু হবে বলে এমনটাই আমাকে জানিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালীর ঐতিহ্যবাহী পুরানবাজার মদনমোহন জিউর মন্দিরে। এখানকার যে 250 বছর ধরে এই পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হয়ে আসছে বলে এখানকার আমার যে মন্দিরের আয়োজক কমিটি এবং ভক্ত দর্শনার্থীরা আমাকে এমনটাই জানিয়েছে। গতকালকেও ভোররাত পর্যন্ত এই মন্দিরে দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত ছিল। এখন কিছুটা এখানে এটা নীরবতা পরিবেশ বিরাজ করছে, তবে এখানকার যে দায়িত্বরত আনসার সদস্যরা এখানে তৎপর রয়েছে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে পটুয়াখালীর যে 188টি পূজা মণ্ডপ রয়েছে সেখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে এখানে 6 জন করে আনসার বিডিপি সদস্য স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়াররাও তৎপর রয়েছে। এখানে একটু আপনাকে বলে রাখছি যে পটুয়াখালী জেলা যুব দলের একটি দল, তারা এখানে তারা এই যে আইনশৃঙ্খলার বাহিনীর পাশাপাশি তারা এখানে তারা দেখভালটা করছে এবং যে যানজট যাতে না হয় সেটাও তারা খেয়াল করছে। এটা একটা মানবিক গুণ বলে স্থানীয়রা জানিয়েছে। আর একটু বিষয় জানিয়ে রাখছি যে পটুয়াখালী এটি সম্প্রীতির জেলা। এখানে আসলে ওইরকম অপ্রীতিকর ঘটনা কখনো ঘটেনি। 1000 বছরের যে একটা ঐতিহ্য বাংলাদেশের, সেটা কিন্তু পটুয়াখালীতে শতভাগ পরিলক্ষিত হয় যে সম্প্রীতির জেলা এবং শহর পটুয়াখালী। এখানে এখন পর্যন্ত কোথাও কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা। দর্শক, পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসানুল কবির রিপন। তিনি জানাচ্ছিলেন বিভিন্ন মণ্ডপে নানা আয়োজন চলছে মহানবমী পূজা, সে সম্পর্কে বিস্তারিত। চট্টগ্রামের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পূজা মণ্ডপ ও বিসর্জন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
চট্টগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, দুর্গাপূজা চলাকালীন সময় ধর্মীয় উপাসনালয় গুরুত্বপূর্ণ স্থান ও সর্বসাধারণের জানমাল রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। 656টি উপকূলীয় পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড পূর্ব জোনের সদস্যরা তৎপর রয়েছে। অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করছে কোস্টগার্ড। তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনের সময় নৌপথে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। নৌযানে অতিরিক্ত যাত্রী না তোলা, লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ধারায় নির্বাচনী রাজনীতি করতে পারলে ধর্মীয় বিভেদ কমে যাবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার ফেনীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত পূজারী ও সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রে ঐক্য ও সংহতি রক্ষা করার সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মণ্ডপ পরিদর্শনে গিয়ে পূজার আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি কুমিরা শ্রী কালী মন্দির, উত্তরখানে বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ রুহিতিয়া জয় কালীবাড়ি দুর্গা মন্দির, বাঁশপাড়া দুর্গা মন্দির, জয় কালী মন্দির, জগন্নাথ বাড়ি কালী মন্দির, গুরুচক্র মন্দির, বারাহিপুর মজুমদার বাড়ি দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। দর্শক, মহানবমী পূজার আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির লক্ষ্মীপুর থেকে। আতোয়ার রহমান মনির, আপনি যে মণ্ডপে এখন রয়েছেন, একটু জানতে চাই যে সকাল থেকে সেখানে কি কি আয়োজন চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে সেই বিষয়ে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। যেমনটি আপনি বলছিলেন, অর্থাৎ আমি এই মুহূর্তে আছি শ্যামসুন্দর জিউর আকড়া, লক্ষ্মীপুর পৌর শহরে এই মন্দির অবস্থিত। অর্থাৎ এই মন্দিরের যেই আজকে আপনি জেনে থাকবেন যে আজকে নবমী পূজা আনুষ্ঠানিকতার কাজ চলছে এবং সকাল থেকেই এই পূজা মণ্ডপে আনুষ্ঠানিকতার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এখানকার যেই মণ্ডপের যে ঠাকুর মহোদয় রয়েছেন, তিনি সকাল থেকে আনুষ্ঠানিকতা শুরু করে তার সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে এখন যে সকাল 7টায় এই পূজা, নবমী পূজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বৃষ্টির কারণে অনেকেই বিলম্ব করে আসছেন। তবে সম্ভবত 8টার দিকে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা কথা বলবো এই পূজা মণ্ডপে রয়েছেন শ্যামসুন্দর জিউ আকড়া মন্দিরের যিনি পূজারী রয়েছেন গৌতম গোস্বারী। আমরা কথা বলব ওনার সাথে যে আজকের যে আনুষ্ঠানিকতা এবং এই মূলত এই আনুষ্ঠানিকতা কখন শুরু হবে আর এই আনুষ্ঠানিকতা কি কি রয়েছে। আজকের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে আমাদের নবমী পূজা সমাপ্ত হওয়ার পরে আমাদের হোম যজ্ঞ যেটাকে বলি আমরা, তার মাধ্যমে আজকের কাজটা সমাপ্ত হবে। আগামী দিন হবে বিজয়া দশমী। তবে আজকে সকাল থেকেই অনেক ভারী বৃষ্টি বর্ষণের কারণে ভক্তবৃন্দ আসতে পারেনি। আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাচ্ছি। ভক্তবৃন্দ আসবে, যত আসবে ততই আনন্দ আরও বেশি হবে, কিন্তু এখনো আসছে না কেউ, কেননা বৃষ্টির কারণে। ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ প্রত্যেকটা পুজো মণ্ডপেই আইন শৃঙ্খলা নিরাপত্তা খুব জোরদার রাখা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসার এবং পুলিশ বাহিনীর মোতায়েন রয়েছে, যার কারণে অনেকটাই নিরাপত্তায় বলা চলে যে পূজা এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা আনুষ্ঠানিকভাবেই কোনো রকম বিশৃঙ্খল আপত্তিকর ঘটনা ছাড়াই তারা আনন্দ মোহর পরিবেশে তারা পূজা উদযাপন করছেন। মনির, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন আমাদের সাথে এবং পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই পূজার আরো খবর জানবো আপনার কাছ থেকে। দর্শক, মহানবমী পূজার আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতোয়ার রহমান মনির। এক পাশে উলুধ্বনি, অন্য পাশে চলছে জিকির, একই উঠানে মসজিদ ও মন্দির। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে আছে লালমনিরহাটের কালীবাড়ি এলাকা। যুগ যুগ ধরে নিজের গতিতে চলছে কালীবাড়ি মন্দির ও পুরান বাজার জামে মসজিদ। এই শারদীয় দুর্গোৎসবেও জমকালো আয়োজন হয়েছে উপাসনালয় প্রাঙ্গণে।
মিলন পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাট শহরের কালীবাড়ি এলাকায় 1836 সালে প্রতিষ্ঠিত হয় কালী মন্দির। আর তৎকালীন পাকিস্তানের শেষ সময়ে একই আঙ্গিনায় প্রতিষ্ঠিত হয় পুরান বাজার জামে মসজিদ। এলাকার দুই ধর্মের মানুষ তাদের ধর্মীয় কাজ করে যাচ্ছেন কোনো কোলাহল ছাড়াই। পূজা শুরুর আগে মসজিদ ও মন্দির কমিটি বসে নেয় সিদ্ধান্ত, আর নামাজ বা আজানের সময়সূচি অনুযায়ী পূজা অর্চনার ঢাক বাজানো বন্ধ রাখা হয়। এরপর নামাজ শেষে শুরু হয় পূজার কার্যক্রম। আগের থেকে দেখে আসছি যে এখানে কোনো রকম সাম্প্রদায়িকতা নাই, যে তুমি হিন্দু আমি মুসলমান, তুমি এটা করতে পারবা না, আমার এটা জায়গা আমি করব, এই ধরনের কোনো রকমের অভিযোগ কারো বিরুদ্ধে কারো নাই। আমার ধর্ম পালন করি এ কারণে এখন পর্যন্ত এই মসজিদ মন্দির প্রাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানকার মাঠে পূজার সময় যেমন মেলা বসে, তেমনি মুসল্লির জানাজাও হয়ে থাকে। দুই ধর্মের মানুষই সমানভাবে এই মাঠ ব্যবহার করে। আমাদের যখন পুজো হয় তো হচ্ছে ঢাক ঢোল বাজা হয়, যখন নামাজ বন্ধ থাকে তখন বাজা করা হয়, আর যখন নামাজ পড়া হয় তখন আমাদের ঢাক ঢোল বন্ধ থাকে। একটা সবার ধর্ম আছে না, তাই বলি মানুষের সাথে কি বিভেদ করা যাবে? আমরা উভয়ের সাথে একসাথেই চলাফেরা করি এবং একে অপরের সহযোগী সহপূরক। সবসময় যেন আমরা একত্রবদ্ধ থাকতে পারি, এর জন্য সবসময় আমরা তাদেরকে সহযোগিতা করে আসি। সম্প্রীতির এমন নিদর্শন দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষ। কয়েকটি দেশের রাষ্ট্রদূত এই মন্দির ও মসজিদ পরিদর্শন করেছেন। মুসলমান সহযোগিতা করতেছে, পুজো জমজমা ভালো লাগতেছে। বহুদিন থেকে এভাবে চলে এসছে, দীর্ঘদিন যাবত এইভাবেই, এখানে কোনো সমস্যা নেই। মন্দিরের প্রধান পুরোহিত এবং মসজিদের ইমাম জানান, একই উঠানে দুই ধর্মের দুটি উপাসনালয় থাকলেও কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি কখনো। উভয় একই মাসে জানাজা এবং পূজা হচ্ছে, এটা বিশ্বের আর কোথাও আছে কিনা তা আমি জানি না, তবে আমাদের দেখে সবাই যেন অনুকরণ করে চলে। এখানে কোনো দ্বন্দ্ব বা সংঘাত কখনো হয়নি, আমরা দেখিনি, এবং মুরব্বীদের কাছে শুনছি কখনো এরকম হয়নি। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা প্রোপাগান্ডা বা রিউমারে কান দিবেন না, অবশ্যই কোনো কিছু বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে নেবেন। সেটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতে পারে, সেটা পূজা উদযাপন কমিটির মাধ্যমে হতে পারে। লালমনিরহাটের এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সবসময় অটুট থাকে, সেই কামনা সবার। হাসান আহমেদ, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে সহকর্মী মিলন পাটোয়ারি যুক্ত হচ্ছেন। মিলন পাটোয়ারি, প্রতিবেদনে যে বিষয়টি আমরা দেখলাম, লালমনিরহাটের কালীবাড়ি এলাকায় এক আঙিনায় মসজিদ ও মন্দির রয়েছে, এই বিষয়টা আসলে এলাকার লোকজন কিভাবে দেখছেন এবং কি বলছেন, এবং তাদের মধ্যে সম্প্রীতি কেমন দেখছেন? কখনো কি এই বিষয়ে কোনোদিন আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা যে বিরোধ ছিল কিনা, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। সাম্প্রতিকতার যে একটা নিদর্শন, দুই ধর্মের দুইটি উপাসনালয় একই আঙ্গিনার মধ্যে লালমনিরহাট জেলায়। একদিকে রয়েছে কালীবাড়ি মন্দির, এটি 1836 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে রয়েছে একই আঙ্গিনায় রয়েছে পুরান বাজার জামে মসজিদ। এই জামে মসজিদ স্থানীয় সূত্রে জানা গেছে যে 1900 সালে প্রতিষ্ঠিত হয় পুরান বাজার জামে মসজিদ। একই আঙ্গিনায় দীর্ঘ প্রায় 124 বছর ধরে তারা যার ধর্ম শেষে পালন করছে, এবং আজকে যে নবমী পূজা সকাল 9টা থেকে শুরু হবে, এবং ইতিমধ্যে ষষ্ঠী পূজা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বা ইতিপূর্বে দীর্ঘদিন ধরে এই সাম্প্রদায়িকতা যে এদের মধ্যে দুই ধর্মের মানুষের মধ্যে অটুট রয়েছে। এবং এই যে আঙ্গিনাটা রয়েছে, এই আঙ্গিনাটায় এটি হচ্ছে কালীবাড়ি মন্দিরের আঙ্গিনা। এই আঙ্গিনা মুসলমানের কেউ মৃত্যুবরণ করলে এই আঙ্গিনা সেখানে জানাজা পড়ানো হয়, এবং এইখানে যে বিভিন্ন স্থান থেকে এই যে নিদর্শন কালীবাড়ি মন্দির এবং পুরান বাজার জামে মসজিদ, এই নিদর্শন এখানে
এখানে দেখার জন্য বিভিন্ন স্থান থেকে এমনকি বিদেশ থেকেও তারা বিভিন্ন লোকজন এখানে তারা এসে দর্শন করে যায়। তবে এই একটা নিদর্শন যে যে মানে একই আঙ্গিনা রয়েছে, এটি দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কোনো প্রকারের দাঙ্গা ফসাদ বা কোনো প্রকারে বিশৃঙ্খলা ঘটে নেই। এবং তবে অপরদিকে মন্দিরের যে পুরোহিত তারা বলেছে যে যখন আজান হয় তখন আমরা আমাদের ঢাকঢোল বন্ধ রাখি এবং পরবর্তীতে যখন নামাজ শেষ হয় তারপর তাদের পূজা অর্চনা করে। তো দুই ধর্মের লোকের মধ্যে একটা পারস্পরিক সম্প্রীতি, একটা বন্ধনের মাধ্যমে এখানে কালীবাড়ি এই মসজিদ এবং কালীবাড়ি মন্দির এবং পুরান বাজার জামে মসজিদ একটা সাম্প্রতিকতা অটুট রয়েছে। এই ছিল লালমনিরহাটের কালীবাড়ি মন্দির এবং মসজিদের সর্বশেষ খবর। মিলন পাটোয়ারি, বুঝতে পেরেছে যার যার ধর্ম তারা পালন করছেন এবং তাদের সম্পর্ক অটুট রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে সহকর্মী মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন এবং সেখানকার বিস্তারিত আমরা জানছিলাম তার মাধ্যমে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বানৌজা শেরে বাংলা নৌঘাটির অধিনায়ক কমোডর এম আশরাফুজ্জামান। মঙ্গলবার উপজেলার বাহেরচর বন্দরে অবস্থিত সার্বজনীন কালীবাড়ি মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি কোড়ালিয়া বাজার সার্বজনীন পূজা মণ্ডপ, পূর্ব বাহেরচর দাসবাড়ি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে কমোডর এম আশরাফুজ্জামান বলেন, ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে নৌবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। রাঙ্গাবালির প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে সবার জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বজায় থাকে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা হলে আগামী নির্বাচনে অনেকটা প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। এবারের শারদীয় দুর্গোৎসব আসন্ন জাতীয় নির্বাচনেরও এক ধরনের ড্রাই রিহার্সাল বলে মনে করেন তিনি। মঙ্গলবার রাতে শারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন চিনতলা চণ্ডী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনে এসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, এবারের পূজায় নিজেদের কিছু ভুল বোঝাবুঝি ছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি। কিছু ব্যক্তি উস্কানিমূলক কথা বলে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে এই সমস্যার সমাধান করেছে। পূজায় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছে। বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না, আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশের নাগরিক, এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এ মন্তব্য করেন তিনি। এই সময় শামা ওবায়েদ আরও বলেন, দুর্গাপূজার সুস্থ পরিবেশকে নানাভাবে বিনষ্ট করার অপচেষ্টা চলতে পারে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এছাড়া যে কোনো পরিস্থিতিতে সবাইকে সংযত থাকারও আহ্বান জানান। তাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা যেন নির্বিঘ্নে পূজা পালন করতে পারে, সেই জন্য আমাদের বিএনপি নেতা কর্মীরা 24 ঘন্টা পূজা মণ্ডপ আপনাদের হয়ে আপনাদের সাথে পাহারা দিবে। কারণ ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করতে পারে। বাংলাদেশে বিগত সময়ে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই, সবার অধিকার সমান। বিএনপি অতীতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, আগামীতেও থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র গঠনের মাধ্যমে সকল সম্প্রদায়ের সমান অধিকার প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য বলেন তিনি। এই সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এই দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতি হয়েছে। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশের নেতাকর্মীকে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন যাতে কোনো অবস্থাতেই এই হিন্দু সম্প্রদায়ের যে এত বড় উৎসবকে সুন্দর এবং স্বাভাবিক রাখার জন্য বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি থাকার জন্য। নেত্রকোনার দুর্গাপুরে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর শহরের 10 ভুজা বাড়ি মন্দির ও কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, নারী শক্তিকে যেভাবে স্বামী বিবেকানন্দ কাজে লাগিয়েছিলেন অসুরাকেও বধ করার জন্য আগামী নির্বাচনে জিতলে বিএনপি নারী শক্তিকে কাজে লাগাবে বাংলাদেশ গড়ার জন্য। পরে উপজেলা 62 পূজা মণ্ডপে মিষ্টি বিতরণ করা হয়। 6 শতাধিক নেতাকর্মী সমন্বয়ে গঠন করা সহায়ক টিম প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। আমরা আগামী দিনে যদি আপনাদের দ্বারা নির্বাচিত হতে পারি, নারী শক্তিকে স্বামী বিবেকানন্দ যেভাবে কাজে লাগিয়েছিলেন অসুরাকে বধ করার জন্য, আগামী দিনে আমরা নারী শক্তিকে কাজে লাগাবো বাংলাদেশ গড়ার জন্য। মাইনরিটি বা মেজরিটি বলে কোনো শব্দ নেই, সকলেই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম। বগুড়া শহরের ডালপট্টি মন্দির পরিদর্শন শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, এদেশে জন্ম, এখানে মৃত্যু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানানো হচ্ছে। দেশনায়ক তারেক রহমান দেশ গড়ার জন্য 31 দফা দিয়েছে। এই 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ ওই পৃথিবীর যে উন্নত দেশগুলো আছে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, তাদের সারিতে চলে যাবে যদি 31 দফা আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। শারদীয় দুর্গোৎসব ও দাবি আদায়ে প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে আগামী 5 অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। এর আগে তাদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। এছাড়া বলেন, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি হয়েছে। আর জেলার সেনা অধিনায়ক বলেন, পাহাড়ে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ারিং করা হচ্ছে। এদিকে 71-এর হাতে আসা এক মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, ধর্ষণের অভিযোগ ওঠা কিশোরীর শরীরে সেরকম কোনো আলামত পাওয়া যায়নি। বিস্তারিত ডেস্ক প্রতিবেদন। সহিংসতার ঘটনার পর থেকে থমথমে খাগড়াছড়ি। এমন পরিস্থিতিতে উদ্বেগে আছে পাহাড়ের মানুষ। এমন অবস্থায় তাদের নানাভাবে শান্ত থাকার আহ্বান জানিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ ঊর্ধ্বতন প্রশাসন। সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ এক সংবাদ সম্মেলনে বলেন, ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করার চেষ্টা হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন। সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা, এই ব্যাপারটিও ভালো দেখায় না। সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ, এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতি গোষ্ঠীর নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে। এদিকে ক্ষতিগ্রস্ত গুইমারা এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে ত্রাণ বিতরণ করেছেন তারা।
এ সময় জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম জানান, যুগ্ম ছাত্র জনতার ডাকা অবরোধ তুলে নিলেই 144 ধারাও প্রত্যাহার করা হবে। সহিংসতার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি হয়েছে বলেও জানান তিনি। আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় 8টি দাবি দেওয়া পেয়েছি। তার সেই 8টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি। তবে বিশেষ করে আমরা যারা নিহত হয়েছেন তাদের পাশে থাকব এবং তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসনের যে কাজ সেটি সম্পন্ন করব এবং আহত যারা হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা চিটাগাংয়ে পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত ফ্যামিলি বা যে ভিকটিম মারা গেছে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করছি, তাদেরকে বলছে আপনারা থানায় এসেন, আপনারা মামলা দেন। যদি তারা অনাগ্রহ দেখায় সেক্ষেত্রে হয়তো পুলিশ বাদী হয়ে মামলা নেবে। এগুলো আমাদের প্রক্রিয়াধীন আছে এবং এর সঙ্গে কারা জড়িত এগুলো আমরা আইডেন্টিফাই করব। এদিকে যে ধর্ষণ ঘটনা নিয়ে পাহাড়ে এমন সহিংসতা, সেই নির্যাতিত স্কুল ছাত্রীর মেডিকেল রিপোর্টের একটি কপি ৭১-এর হাতে এসে পৌঁছেছে, যেখানে বলা হয়েছে ওই স্কুল ছাত্রীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মনিরা কাজুরি, ৭১। খাগড়াছড়ির গুইমারায় হামলার প্রতিবাদ ও আদিবাসী ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার থানচি বাজার প্রাঙ্গণের আদিবাসী ছাত্র ও যুব সমাজ ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে খাগড়াছড়ির গুইমারায় হামলা ও ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদ জানানো হয়। যুব সমাজের কর্মী অং সিং থোয়াই মারমা সঞ্চালনায় উথোয়াই ওয়াং মারমা সমাবেশে সভাপতিত্ব করেন। জাতীয় সংসদের মানচিত্রে যুক্ত হলো একটি নতুন নাম, গাজীপুর ৬। এবার সীমানা পুনর্নির্ধারণে সৃষ্টি হয়েছে এই নতুন আসনটি, আর এর সঙ্গে সঙ্গে বদলেছে গাজীপুরের রাজনীতি সমীকরণ। নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, কিন্তু রাজধানী লাগোয়া এই আসনের প্রার্থী নিয়ে রয়েছে তুমুল আলোচনা। এলাকা ছেয়ে গেছে পোস্টার, বিলবোর্ডে। ইকবাল সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। গাজীপুরে এতদিন সংসদীয় আসন ছিল 5টি। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন একটি আসন যুক্ত করেছে। শিল্প শ্রমিক অধ্যুষিত গাজীপুরে ভোটার সংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় আত্মপ্রকাশ ঘটেছে গাজীপুর ৬ আসনের। সম্ভাব্য প্রার্থী তালিকায় নির্বাচনী মাঠে জোরালো আলোচনায় রয়েছেন বিএনপির একজন সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা। এছাড়া আন্দোলন, সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষায় নিবেদিত নেতারা সহ বিএনপির অন্তত 6 জন নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী। দেশের মানুষের জন্য, শ্রমিকদের জন্য আমি কাজ করে যাচ্ছি। এলাকার মানুষ চায় আমি আরেকটা নির্বাচন করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাদের আমলনামাগুলো দেখে, তবে আমি মনে করি যে আমার বাইরে আর কাউকে চিন্তা করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। দল তারুণ্যকে প্রাধান্য দিচ্ছে এবং আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদেরকে প্রাধান্য দিবে। এইবার যদি দলের এই কথা ঠিক থাকে, আমি সেই জন্যই আশাবাদী। এদিকে নতুন আসন পেয়ে খুশি এলাকার ভোটাররা। তবে তারা বলছেন, নতুন আসন হলেও এখানে রয়েছে ছিনতাই, চাঁদাবাজি, যানজট, জলজট সহ পুরনো নানা সমস্যা। সবাই চান নিরাপত্তা ও শান্তি। ছিনতাই, চুরি, রাহাজানি, রাস্তাঘাটে মারামারি, হানাহানি, যানজট, এগুলো মুক্ত চাই। স্বাধীনভাবে যেন ভালোভাবে কর্মস্থানে যাবার পাই, আসার পাই, এটাই আমার। এই এলাকার যারা কাজ করছে, কাজ করবে, এমন ব্যক্তিকেই আমরা আগামী দিনে এমপি হিসেবে দেখতে চাই। গাজীপুর ৬ আসনটি গঠিত হয়েছে নগরের শিল্প সমৃদ্ধ টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা এলাকা এবং পুবাইল থানার কিছু এলাকা নিয়ে। এই আসনে ভোটার সংখ্যা 5,72,234 জন। ভোটাররা এখন অপেক্ষায় আছেন নতুন এই আসনে কে হবেন প্রথম সংসদ সদস্য। এ নিয়ে চলছে তুমুল আলোচনা, সমালোচনা। শরীফ আজাদ প্রীতম, ৭১। নতুন আসনের আরো খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, নতুন আসন নিয়ে কি বলছেন সেখানকার বসবাসকারীরা এবং প্রার্থিতা নিয়ে কেমন উচ্ছ্বাস দেখছেন? নতুন আসন হয়েছে, যেটা হলো গাজীপুর জেলা জুড়ে যে আসন ছিল এর আগের নির্বাচনগুলিতে 90-এর পরবর্তী সময় থেকে 5টি আসন হয়েছিল। জনসংখ্যা বৃদ্ধি এবং ঘনত্বের বিবেচনায় এবার নির্বাচন কমিশন স্থানীয় যে জনগণ বা জনপ্রতিনিধি আগে ছিলেন তাদের দাবির প্রেক্ষিতে এবার আসন পুনর্বিন্যাস করে একটি আসন বাড়ানো হয়েছে।
মূলত শিল্প অঞ্চল এবং কিছু এলাকা রয়েছে কৃষি এলাকা, এই দুটি এলাকা নিয়েই গাজীপুর 6 আসন হয়েছে। এই আসনের যে জনগণ রয়েছেন, যারা অধিবাসী রয়েছেন, তাদের মধ্যে প্রত্যাশার শেষ নেই, কারণ তারা মনে করছেন যে নতুন একটি আসন যেহেতু হয়েছে, তারা নতুন নেতা নির্বাচন করবেন, জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আর সেই জনপ্রতিনিধির হাত ধরে এলাকার সমস্যা সমাধান হবে। আসন নতুন হলেও কিন্তু পুরনো সমস্যা শেষ নেই এই এলাকাটিতে। শিল্পাঞ্চল টঙ্গীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, খাবার পানির সংকট রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার সংকট রয়েছে, এ ধরনের শত সমস্যায় জর্জরিত রয়েছে। এই সমস্যার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু খুব ভালো নয়, কেননা এলাকায় বড় বড় বস্তি রয়েছে, কমপক্ষে 20টি, আর বস্তি এলাকাগুলিতে ঘিরে মাদক বিস্তার রয়েছে। মাদকের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য বলা যায় যে টঙ্গী একটি রাজধানী বা আশপাশের যে পূর্বাঞ্চল থেকে একটি গেটওয়ে বলা হয় মাদকের, অর্থাৎ কয়েকদিন পর সেখানে অভিযান চালানো হয়। যেমন মাজার বস্তি যেটা, সেই বস্তিতে কয়েকদিনে বারবার অভিযান চালিয়ে অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে, মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আর নিরাপত্তারও এখানে দারুণ প্রশ্ন রয়েছে। ছিনতাইকারীদের হাতে বেশ কয়েকজন মারাও গেছেন এরই মধ্যে। তো সব মিলে মানুষ আশা করছেন যে জনপ্রতিনিধি যারা আসবেন তারা এলাকার অবকাঠামোগত উন্নয়ন যেমন করবেন, বস্তি এলাকার যে ড্রেনেজ সমস্যা কিংবা পানির সমস্যা বা শিক্ষা সহ অন্যান্য সমস্যা, সেগুলি সমাধান করবে, তেমনি পাশাপাশি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য বিশেষ করে বিএনপিতে তুমুল প্রতিযোগিতা রয়েছে। ইকবাল সরকার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে সহকর্মী ইকবাল সরকার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সবজি চাষিরা। অসময়ে বৃষ্টিপাত ও চাষাবাদের সময়কাল পাল্টে যাওয়ায় আগাম শীতকালীন সবজি চাষ করে আশানুরূপ ফল পাননি অনেক কৃষক। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে প্রযুক্তির সহায়তার পাশাপাশি চাষাবাদে আধুনিক পদ্ধতির ব্যবহারে পরামর্শ কৃষি বিভাগ ও বিশেষজ্ঞদের। শহীদ নূর আহমেদের তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার পলাশ গ্রাম কৃষক আবু তালেব তার 1 বিঘা জমিতে শীতকালীন আগাম সবজি হিসেবে শশা চাষ করেছিলেন। চাষাবাদে 50,000 টাকা ব্যয় হলেও গেল সপ্তাহের টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে পুরো শশা ক্ষেত। অথচ যে সময় বৃষ্টির প্রয়োজন ছিল তখন বৃষ্টির দেখা মেলেনি। ফলন আসার মুহূর্তে টানা অতিরিক্ত বৃষ্টিতে মরে গেছে শশার গাছ। কেবল আবু তালেবই নন, জলবায়ুর এমন অতর্কিত বিরূপ আচরণে ক্ষতিগ্রস্ত উপজেলার অধিকাংশ কৃষক। অসময়ে বৃষ্টিপাত ও চাষাবাদের সময় পরিবর্তনে শীতকালীন সবজির ক্ষেত নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতিতে পড়েছেন চাষি। বাংলাদেশে বর্তমানে আবহাওয়া, আমরা প্রতি বছর এই সিজনে শশা করি, কিন্তু এত বৃষ্টিও নাই, কিন্তু একাধারে বৃষ্টি দেওয়ানে এই আমার ক্ষতিটা হয়েছে। এই সিজনে প্রায় 30 কেয়ার জমিনের মতো আমি সবজি আবাদ করছি, বটবটি, করলা, শশা। আবহাওয়ার কারণে আবহাওয়া খুবই দুর্বল, মানে এত বৃষ্টি মানে বলার বাহিরে। এবছর প্রায় আমি 16 লক্ষ টাকা ব্যয় করছি। আমি 3 লক্ষ টাকা বেচতে পারি কিনা তাও আমার জানা নাই। আমরা কৃষকরা প্রচুর অসুবিধায় আছি, প্রচুর অর্থনৈতিকভাবে লসে আছি। জলবায়ুর বিরূপ প্রভাব থেকে বাঁচতে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে কৃষকদের পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। আগাম যারা শীতকালীন সবজি করবে তারা অবশ্যই যেন মালচিং শীটে সবজি করে এইভাবে ভেট করে, তাহলে বৃষ্টির অতিরিক্ত বৃষ্টি পানি হলেও পানিটা সরে যায়। কৃষিক্ষেত্রে সফলতা পেতে আধুনিক পদ্ধতির পাশাপাশি উদ্ভাবিত আবহাওয়া সহনশীল জাতের বীজ ব্যবহার করলে কৃষকরা লাভবান হবেন বলে জানান এই বৈজ্ঞানিক। কৃষকদেরকে বলি সবসময় যে এখানে আপনার এই অঞ্চলে যে প্রযুক্তিটা আপনার জন্য উপযোগী সেই প্রযুক্তিটা গ্রহণ করার জন্য। আর প্রকৃতির যে পরিবর্তন, প্রকৃতির উপরে তো আমাদের হাত নেই, সেটাকে হচ্ছে আমাদের সেটার উপযোগী আমাদের যে জাতগুলো আছে সেগুলো চাষাবাদ করতে হবে। চলতি মৌসুমে ক্ষতির কথা বিবেচনায় রেখে আগামীতে চাষের ধরন পাল্টে মালচিং ও গ্রাফটিং পদ্ধতির প্রয়োগ ও প্রযুক্তির ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধি সমস্যার সমাধান বলে মনে করছে বিশেষজ্ঞরা। হাসান আহমেদ, ৭১। এই বিষয়ে সরাসরি যুক্ত হয়ে আরো জানাচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ।
শহীদ নূর, সুনামগঞ্জের সবজি চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন জলবায়ু বিরূপ প্রভাবে, যে বিষয়টি আমরা দেখেছি প্রতিবেদনে। একটু জানতে চাই যে এই বিষয় নিয়ে কি বলছেন চাষিরা, ক্ষতির পরিমাণটা কতটুকু জানিয়েছেন এবং এই বিষয়ে কৃষি বিভাগ কি বলছেন সেই বিষয়টিও আমাদেরকে জানিয়ে দেবেন। লেনিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, সুনামগঞ্জের সদর উপজেলা, বিশম্বরপুর, তাহিরপুর, দরাবাজার এবং ছাতক উপজেলাগুলো মূলত এই সময়টাতে সবজি উৎপাদনে প্রসিদ্ধ এই উপজেলাগুলো। এখানকার আগাম যে শীতকালীন সবজি সহ শীতকালে আসলে প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয়ে থাকে। স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু সেগুলো বাজারজাত হয় দেশের বিভিন্ন জায়গাতে। তবে সবচেয়ে এখানকার যে হতাশার খবর হচ্ছে, এবার আগাম যে শীতকালীন সবজি চাষে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন সুনামগঞ্জের সবজি চাষিরা। আমি যে এখানে আছি এটি হচ্ছে বিশম্বরপুর উপজেলা, এবং বিশম্বরপুর উপজেলায় আমরা গত কয়েকদিন যাবত যে খোঁজ নিয়েছি, এখানকার চাষিরা তারা বলছেন যে অসময়ে বৃষ্টিপাতের কারণে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা যখন আসলে বৃষ্টি প্রত্যাশা করছিলেন তখন কাঙ্ক্ষিত বৃষ্টি হয়নি, এবং একেবারে হারভেস্টের সময় তারা যখন আসলে প্রচুর পরিমাণে বৃষ্টির দেখা পায় তখন তাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক চাষিদের তাদের যে ব্যয় বা তাদের যে চাষাবাদ ব্যয় সেটি তো উঠবেই না, বরং ক্ষতির মুখে পড়বেন তারা বলে জানিয়েছেন আমাদেরকে। তো যেটি আসলে বলছিলেন, কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে এই যে আবহাওয়ার বিরূপ প্রভাব, এ থেকে আসলে উত্তরণের উপায় হচ্ছে চাষাবাদের পদ্ধতি পরিবর্তন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং বীজের ধরন পাল্টানো। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের পারমাণবিক কেন্দ্র বিনা, যারা আসলে এই সবজি এবং বীজ নিয়ে কাজ করেন, তারা বললেন তাদের যে উদ্ভাবন এই অঞ্চলের জন্য যে বৃষ্টি সহনশীল এবং জলমগ্নতা সহনশীল জাত যদি কৃষকরা আসলে চাষাবাদে প্রয়োগ করেন তাহলে এই ক্ষেত্রে সফলতা পেতে পারেন, নতুবা হয়তো প্রত্যেক বছর এই জলবায়ুর যে বিরূপ প্রভাব তাদের ক্ষতির দিকে নিয়ে যেতে পারে বলে এমনটা আশঙ্কা করছেন তিনি। শহীদ নূর আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে সহকর্মী শহীদ নূর আহমেদ যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত। মেহেরপুরের গাংনী উপজেলার মঠমোড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে নবজাতকটির উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে এলাকার লোকজন সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশুটি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানান চিকিৎসক। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরায়েল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পিতা মাতার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কে বা কারা বাচ্চাটিকে ফেলে গেছে তা তদন্ত করছে পুলিশ। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে 17 দিন ধরে নিখোঁজ রয়েছেন 18 জন মাঝি মাল্লা। তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। গত 13 সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট থেকে এফবি খাজা আজমি নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে যান 18 মাঝি মাল্লা। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। তাদের স্বজনরা জানান, সবার মোবাইল ফোন বন্ধ থাকায় শুরু থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা। এদিকে তাদের অভিযোগ, একটি চক্র মাঝি মাল্লাদের অপহরণ করেছে। স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকবার অচেনা নম্বর থেকে ফোন আসায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে এটি অপহরণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমার ছেলে মাত্র 2000 টাকা দিয়ে আমার ছেলে আসার পরে আমার ছেলে হারিয়ে গেছে। বাজি আমার সাগরত বাইরে হয়েছে 18 দিন, খবর পাই না আমি। আমার নাতি আছে 1 বছর, যা বউ আনিয়ে 2 বছর। আমি এখন আমার ফুয়া চাই। এক ধরনের অপহরণ মনে হচ্ছে। তো আমরা এই বিষয়টা সম্পূর্ণ যে জনের পরিবারে যে টাকা দিছে এটা সহ এখন উল্লেখ করছি। জনের পরিবার এখানে আসতো না, জনের পরিবার থেকে তৃতীয় দফা আবার 10,000 টাকা করছে। তো তাদের লোকেশন পাইছি আমরা আপনার এই মহেশখালী মাদারবাড়ি পর্যন্ত তাদের নেট পাইছি, তাদেরকে লোকেশন পাওয়া গেছে। এরপরে আর তাদের কোনো লোকেশন পাইনি আর কি। তবে তাদের লোকেশনের জন্য আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করছি, আপনার কোস্টগার্ড, নৌবাহিনী এবং আমাদের ওই বিজিবি, তারপর আপনার বিভিন্ন সাগরের আশপাশ যত থানা আছে সব থানাতে আমরা আপনার তথ্য নিচ্ছি আর কি।
বগুড়ায় সিভিল সার্জন হিসেবে 2 জন কাজ করায় স্বাস্থ্য বিভাগে দেখা দিয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, এই প্রশাসনিক জটিলতায় অনেকটাই থমকে আছে জেলার স্বাস্থ্যসেবা। সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। পাশাপাশি আগামী 12 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনও পড়েছে অনিশ্চয়তার মুখে। এস.এম. আবু সাইদের প্রতিবেদন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গত 14 সেপ্টেম্বর বগুড়ার সিভিল সার্জন ডাক্তার AKM মোফাক্খারুল ইসলামকে মানিকগঞ্জে বদলি করা হয়। আর মানিকগঞ্জের সিভিল সার্জন ডাক্তার খুরশিদ আলমকে বগুড়ায় যোগদানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু দুজনেই এখন দাবি করছেন তারা বগুড়ায় একই পদে দায়িত্বে। বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের দাপ্তরিক কাজ করছেন ডাক্তার খুরশিদ আলম, অথচ অফিস কক্ষের বাইরে নেম প্লেটে লেখা মোফাক্খারুল ইসলামের নাম। স্বাস্থ্যকর্মীরা বলছেন আগামী 12 অক্টোবর শুরু হতে যাওয়া শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পিং এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এটা আমরা বলতে পারবো না, কারণ উপর লেভেলের কারবার আমরা কিভাবে বলে। এখন কার নির্দেশে আপনারা কাজ করছেন? আপাতত চেষ্টা করছি মজিদুল স্যারের দিক নির্দেশে আমরা কাজ করছি। লিখিত কাগজ হয়ে গেল তাহলে আমরা ফিঙ্গার নিব, তো সেটা এখনো পাচ্ছি না। দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন 2 সিভিল সার্জনই। ডক্টর খুরশিদ আলম বলেন 17 সেপ্টেম্বর কাজে যোগ দিলেও দায়িত্ব বুঝে পাননি। কিছু ডাক্তার নেতারা তার কাজে বাধা দিয়েছেন। 18 সেপ্টেম্বর ছিল পূর্বতন সিভিল সার্জনের স্ট্যান্ড রিলিজ। সেদিন এসে আমি জানতে পারি তিনি ছুটিতে আছেন। পরবর্তীতে আমাদের বিভাগীয় পরিচালক ডক্টর হাবিবুর রহমান রাজশাহী মহোদয়ের সাথে আমি যোগাযোগ করি। তিনি তার বরাবর একটি যোগদানপত্র দাখিল করতে বলেন এবং সেই যোগদানপত্রের প্রেক্ষিতে তিনি আমাকে যোগদান নেন এবং 18 তারিখ থেকে আমি বগুড়া সিভিল সার্জন হিসেবে জেলা এবং উপজেলার মাঠ পর্যায়ে যে সমস্ত আমার দাপ্তরিক দায়িত্ব সেগুলো পালন করে আসছি। আর ডাক্তার AKM মোফাক্খারুল ইসলাম বলেন তাকে মানিকগঞ্জে বদলি করা হলেও তিনি এখনো কাজে যোগ দেননি। তিনি স্বীকার করেন যে চেষ্টা করছেন বদলির আদেশ বাতিলের। এদিকে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলার আশ্বাস দিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। স্বাস্থ্য বিভাগের যারা অভিভাবক সেখানে আমি কথা বলবো, এটা দ্রুতই সলভ হওয়া প্রয়োজন, কারণ আমরা আগামী 12 তারিখ থেকেই টিকাদানে যাব। এ নিয়ে বগুড়ার সাধারণ লোকজন জানান কর্মকর্তাদের এই কাগজের যুদ্ধ তাদের ভোগান্তি আরও বাড়াচ্ছে। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া। কোনো বিদেশি প্রতিষ্ঠান নয়, এবার চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ জিসিবির আধুনিকায়নে 7,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে দেশের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের প্রতিনিধিরা জানান যুগ যুগ ধরে কোনো রকম অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়াই পুরনো পদ্ধতিতে চলছে বন্দরের জিসিবি বার্থ। তাই পিপিপির মাধ্যমে 627 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে এখানকার 13টি বার্থকে 6টি গ্যান্ট্রি ক্রেনের সহায়তায় বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে বন্দর কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের জিসিবি টার্মিনাল আধুনিক রূপ দেওয়ার উদ্যোগে এবার সামিল হতে চলেছে দেশের ব্যবসায়ীরা। সম্প্রতি তারা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের হাতে তুলে দেন 7,000 কোটি টাকার মেগা প্রকল্পের পরিকল্পনা। তবে এক্ষেত্রে বন্দরকে 1 টাকাও খরচ করতে হবে না। পুরো টাকা যোগান আসবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে। আমরা মনে করছি বিদেশিরা যখন এখানে কাজ করতে চাচ্ছে, তারা যে সবাই একটা ইন্টেনশন যে চট্টগ্রাম বন্দরে এসে তারা করবে, কাজ করবে, যেমন RSGT এসছে, ডিপি ওয়ার্ল্ডও আসার কথা শুনছি আমরা। তো আমরা মনে করি যে আমরা একটা পোর্শন কাজ করার জন্য আমরা ডিজার্ভ করি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে 1,000 কোটি টাকায় কেনা 18টি অত্যাধুনিক গান্ট্রি ক্রেনের মধ্যে 14টি বসানো হয়েছে বন্দরের নিউ রিমুভিং কন্টেইনার টার্মিনাল NCT-তে। আর বাকি 4টি গান্ট্রি ক্রেন বসেছে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল CCT-তে। জিসিবি 13টি বার্থের মধ্যে বর্তমানে 12টি পুরোদমে জাহাজ ফেরানোর কাজের উপযোগী। এর মধ্যে 1 থেকে 6 নম্বর বার্থ 1979 সালে কার্যক্রম শুরু হলেও বাকিগুলো 1954 সাল থেকেই সেবা দিচ্ছে। আর 2024-25 অর্থ বছরে 6টি কন্টেইনার বার্থে 11,29,000 TEU কন্টেইনার এবং বাকি 6টি কার্গো বার্থে 86,56,000 মেট্রিক টন বাল্ক পণ্য ওঠানামা করছে। জিসিবি পুরো এলাকাটা 1 থেকে 13 নম্বর যেটি পর্যন্ত ওনারা এটা কনস্ট্রাকশন করবে, নতুন টার্মিনাল তৈরি করবে এবং
তারা নিজেরাই ইনভেস্ট করবে, এরকম একটা প্রপোজাল আমাদের কাছে এসছে। পরিকল্পনা অনুযায়ী $627 মিলিয়ন মোট খরচের মধ্যে 6টি গান্টি ক্রেন সহ অন্যান্য যন্ত্রপাতি কিনতে খরচ হবে $109 মিলিয়ন। বাকি $517 মিলিয়ন খরচ হবে অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের কাজে। যাচাই করার পরে যেটা রিজনেবল হবে, যেটা আমাদের জন্য প্রযোজ্য হবে, সেগুলো আমরা বেছে নিয়ে কিভাবে কি পদ্ধতি কাজ করব, যাতে দেশ এবং জাতীয় পোর্ট এটা একটা সুন্দরভাবে পরিচালিত করতে পারে, সেদিকে নজর থাকবে আমাদের। বর্তমান জিসিবির 13টি পুরনো বার্থকে আধুনিক সুবিধা সম্পন্ন বার্থে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এর সাথে যুক্ত হবে 6টি আধুনিক গ্যান্টি ক্রেন, যা আগে কখনোই এই টার্মিনালে ব্যবহৃত হয়নি। শাকিলা শম্পা, ৭১। দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।